নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শনিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একটি বিস্তৃত অভিযোগপত্র প্রকাশ করে তীব্র রাজনৈতিক আক্রমণ সারিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ। এই নথিতে গত 15 বছরে রাজ্যের শাসন ব্যবস্থার নানা ব্যর্থতা ও দুর্নীতির চিত্র উঠে এসেছে বলে দাবি করেন তিনি। শনিবার কলকাতায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করেন গৃহমন্ত্রী অমিত শাহ। প্রকাশিত অভিযোগপত্রটি জনগণের কণ্ঠস্বর, যেখানে তৃণমূল সরকারের দীর্ঘদিনের আসনে সৃষ্ট সমস্যা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন রয়েছে বলে অভিযোগ করেন শাহ। বর্তমানে পশ্চিমবঙ্গ বিশৃঙ্খলা, দুর্দশা ও অর্থনৈতিক স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক সহানুভূতি আদায়ের জন্য বিভিন্ন সময়ে শারীরিক আঘাত এবং অসুস্থতাকে সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মন্তব্য করেন শাহ। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती है, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। मैं आज एसआईआर के बारे में भी खुलकर बताना। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। অনুপ্রবেশ, সিন্ডিকেট রাজ এবং বেকারত্ব, এই তিনটি বিষয় উঠে আসে শাহর বক্তব্যে। পশ্চিমবঙ্গ এখন দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি সংবেদনশীল প্রবেশ পথে পরিণত হয়েছে। তার মতে, আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনুপ্রবেশ অনেকটাই নিয়ন্ত্রিত হলেও বাংলার সীমান্ত এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। তৃণমূলের শাসনে রাজ্য দুর্নীতির পরীক্ষাগারে পরিণত হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে সিন্ডিকেট চক্র সক্রিয় থেকে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন অমিত শাহ। রাজ্যের যুব সমাজের কর্মসংস্থানের অভাবে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলেও এই দিন অভিযোগ করেন অমিত শাহ। इस चार्जशीट में घूसपैठियों की समस्या को हमने ढंग से उजागर किया है। घूसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? मुझे मालूम है वो कहेगी कि भी ये सब क्या कर रही है। तो ये सब तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा। हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को, बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे।
আগামী নির্বাচনে রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মত দিতে পারে এবং বিজেপির প্রতি সমর্থন বাড়ছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে দাবি করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। উল্লেখ করা যেতে পারে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পশ্চিম বাংলায়, যেখানে বিধানসভা আসন রয়েছে মোট 294টি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার রাজধানী আগরতলাতে আবেগ ঘন পরিবেশে পালিত হলো বাসন্তী পুজোর বিজয়া দশমী। সকাল থেকে ভক্তদের ঢলে মুখর হয়ে ওঠে দুর্গাবাড়ি প্রাঙ্গণ, আর দেবী বিদায়ের ক্ষণে উৎসবের আনন্দের সঙ্গে মিশে যায় বিষণ্ণতার সুর। রাজধানী আগরতলা সহ রাজ্য জুড়ে আবেগ ঘন পরিবেশে শনিবার অনুষ্ঠিত হল বাসন্তী পুজোর বিজয়া দশমী। আনন্দ উচ্ছ্বাসের রঙিন আবহের মধ্যেও বিদায়ের সুরে মণ্ডপে মণ্ডপে ধরা পড়েছে এক অনন্য আবেগময় চিত্র। এদিন সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপে দেবীর বরণ উপলক্ষে লক্ষ্য করা যায় ভক্তদের উপচে পড়া ভিড়। ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতেও সকাল থেকেই ঢল নামে সাধারণ মানুষের। পূজা অর্চনা, অঞ্জলি ও প্রণামের মধ্য দিয়ে দেবীর প্রতি নিজেদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন শ্রদ্ধালুরা। প্রথা অনুযায়ী সকালে রাষ্ট্রীয় সেলামির মধ্য দিয়ে রাজঘটকে দুর্গাবাড়ি থেকে রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়, যা এই পুজোর একটি প্রাচীন ও তাৎপর্যপূর্ণ আচার। দশমী মিলিত পুজো হলো। এখন নারায়ণ চলে গেছেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে, ঘটও গেল রাজবাড়িতে। এখন দর্পণ বিসর্জন হয়ে গেছে, বিকেলবেলা মা গমন হবে দশমী ঘাটের উদ্দেশ্যে। এখানে আমরা আগে গঙ্গা পূজা করবো। এইখানে মাকে বরণ করবো, বরণ করার পর রাষ্ট্রীয় সালামি হবে বাইরে, তারপর দশমী ঘাটে গিয়ে গঙ্গা পূজার পরে বিসর্জন দেওয়া হবে। এখন ঘট নেওয়ার সময় দেখা গেল রাষ্ট্রীয় স্যালুট দেওয়া। হ্যাঁ, এখানে রাষ্ট্রীয় স্যালুট দেওয়া হয় মাকে নেওয়ার সময়। ঘট নারায়ণ যখন যাবে তখনও রাষ্ট্রীয় স্যালুট হবে। আবার দশমী ঘাটে মা এখান থেকে রওনা হবে তখনও হবে, আবার দশমী ঘাটে হবে। আবার সিংহাসন কোথায় হবে শান্তি আশীর্বাদের সময়। কখন যাচ্ছে? সন্ধ্যার সময়। সন্ধ্যা 7টার মধ্যে বেরিয়ে যাবো আমরা, মানে 7:30টার সময় বরণ করবো। তারপরে দশমী ঘাটে তো দশমী ঘাটে। পুজোর যাবতীয় বিধি নিয়ম সম্পন্ন হওয়ার পর শুরু হয় দেবীর বরণ পর্ব। এদিনের অন্যতম আকর্ষণ ছিল মহিলাদের অংশগ্রহণে সিঁদুর খেলা। রঙে, হাসিতে ও আবেগে ভরপুর তা হয়ে ওঠে এক প্রাণবন্ত আয়োজন। প্রান্তিকের মহিলা ফোরামের পক্ষ থেকে সবাইকে জানাই বাসন্তী দুর্গা উৎসবের বিজয়ার শুভেচ্ছা। আজকে আমাদের মায়ের বিদায়ের বেলা, আমরা মন সবাই ভরাক্রান্ত, সাথে আবার খুশিও যে মা আবার আসবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদের সবার জন্য মা অনেক আশীর্বাদ করে যান প্রতি বছর। আমরা এই ক্লাব আমাদের আজ এই বছর 16 বছরে পড়লো, মায়ের পুজো আমরা করে যাচ্ছি। তো মায়ের কাছে আমরা এটাই চাইবো যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মায়ের এই আশীর্বাদ নিয়ে আমরা আগামী বছরে যেন আবার সেরকমভাবে আনন্দ করতে পারি। আজকে আমরা সবাই সিঁদুর খেলায় মায়ের কাছ থেকে আমরা সেইটুকুই আশীর্বাদ দিতে চাই যেন আমরা স্বামী সন্তান সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। হাসেন নাকি আপনারা? কি হলো সবাই মানে গম্ভীর, আমরা দিকে তাকাই না। পুজো মণ্ডপে মণ্ডপে দিনভর ছিল আনন্দ ও বিষাদের এক নীল বন্ধন। হাসি মুখে নিজের আরাধ্যকে বিদায় জানিয়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন শ্রদ্ধালুরা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘটে এবারের বাসন্তী দুর্গা পুজো, যা রেখে যায় আগামী বছরের প্রত্যাশা ও নতুন আশার বার্তা।
ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা ধর্মনগরে ক্রমেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। ভোটের আগে জনসমর্থন করতে জোরদার প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। শনিবার পদযাত্রা ও নিবিড় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন সুদীপ রায় বর্মন। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত বিশাল পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি ঘিরে সরগরম হয়ে ওঠে পদ্মপুর এলাকা। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের প্রভাবশালী নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিল পরিক্রমা করে পদ্মপুরের বিভিন্ন রাস্তা। শুধু পদযাত্রাতেই সীমাবদ্ধ না থেকে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং সমর্থন প্রার্থনা করেন কংগ্রেস প্রার্থীর পক্ষে। কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই, সেই কারণেই সব ধরনের লোভ মোহ ত্যাগ করে বিজেপি ছেড়ে আবার কংগ্রেসে ফিরে এসেছেন বলে এদিন জানিয়েছেন সুদীপ রায় বর্মন। স্বাভাবিকভাবেই মানুষ কয়েক দশক ধরে দুটো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়েছে। একটা হচ্ছে 25 বছরের সিপিএম, আর গত 8 বছর ধরে তো আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি সরকারের হাতে চলছে। মানুষ যেখানে যাচ্ছে মানুষ বলছে চোরদের খেতে ডাকাতদের আনবে। অনেক বাড়ি থেকে কথা বলেছে আপনারা তো চোর খেয়ে দিয়েছেন, আনলেন তো ডাকাত। এবং এটা ঘটনা, অজান্তে আমরা ডাকাত এনেছি এবং এটা বুঝতে পেরেই তো আমরা ক্ষমতা ত্যাগ করে আমরা যারা মানুষের স্বার্থে রাজনীতিটা করি, সমস্ত মোহ, ক্ষমতার মোহ, অর্থের মোহ, সমস্ত কিছু ত্যাগ করে মানুষের স্বার্থে আমরা দল থেকে বেরিয়ে কংগ্রেস দল এসেছি। কারণ আমরা মনে করি কংগ্রেস দল ছাড়া দেশ সামলানো কারোর পক্ষে সম্ভব না। দেশ এবং রাজ্যের সার্বিক পরিস্থিতির নিরিখে ধর্মনগরের সাধারণ মানুষ এবার কংগ্রেসকেই সমর্থন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সুদীপ রায় বর্মন। যে জায়গায় দেশটাকে নিয়ে গেছে, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, বিদেশ নীতির দিক দিয়ে বলুন, বেকারত্বের জ্বালায় মানুষ আজকে যুবকরা দিশেহারা, কৃষকরা আত্মহত্যার সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই সরকারটা কিন্তু কর্পোরেট বড় লোকদের সরকার, গরিব শ্রমিক মেহনতি মানুষের আর্তনা তাদের কানে পৌঁছয় না। যে মানুষ এগুলো উপলব্ধি করছে। মানুষ তো আজকাল ন্যাশনাল টিভি দেখালে না দেখালে কি হবে? মানুষ তো সামাজিক মাধ্যম, আপনাদের মতো যারা নির্ভয়ে নিরপেক্ষতা বজায় রেখে জার্নালিজম করেন, তাদের চ্যানেলগুলো তো দেখছে, ওয়েব পোর্টালগুলো তো দেখছে কি চলছে দেশ জুড়ে কি চলছে। তো মানুষ এবার সার্বিক দেশের, রাজ্যের, ধর্মনগরের নিরিখে কি করলে ভালো হবে মানুষ ভালো করে উপলব্ধি করছেন এবং কংগ্রেসের অনুকূলে তারা ভোট প্রদান করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধর্মনগরে আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার যুদ্ধ। মাঠের এই জনসমর্থন শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয়, এখন নজর তার দিকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের শিক্ষক সংকট ও অনিশ্চয়তার আবহের মধ্যে গুণগত শিক্ষার প্রসার ও জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর বাস্তবায়নের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘ একদিকে যেমন যোগ্য অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের দাবি তুলেছে, তেমনি সামনে এনেছে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার নিশ্চয়তা বিধানের প্রয়োজনীয়তার কথাও। রাজ্যের উচ্চশিক্ষার মান উন্নয়নে গুণগত শিক্ষার প্রসার এবং উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2020 যথাযথ বাস্তবায়নের দাবি জানালো ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘ। শনিবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ইউজিসি স্বীকৃত নেট, স্লেট ও পিএইচডি যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের দাবিও জোরালোভাবে তুলে ধরেছে সংগঠন। আমরা যোগ্য প্রার্থীরা ডিপ্রাইভ হচ্ছি। কিভাবে ডিপ্রাইভ হচ্ছি? যোগ্য প্রার্থী আমরা ডে বাই ডে আমরা একটা অবহেলার শিকার হয়ে যাচ্ছি। কিভাবে? দেখুন,
ইউজিসি 2019 সালে যে নির্দেশিকা জারি করেছিল, সেখানে গেস্ট লেকচারার নিয়োগের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সমান যোগ্যতা অর্থাৎ নেট, স্লেট, পিএইচডি ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হবে না। তো সেরকম আমরা যে ক্যান্ডিডেট রয়েছে, সেরকম প্রায় 150 জন অ্যাপ্রক্সিমেট, এই যে 750 বা 734 জন গেস্ট ফ্যাকাল্টি বলেছি, তার মধ্যে অ্যাজ পার ইউজিসি নর্মস এই কোয়ালিফিকেশনটাই আছে। এই কোয়ালিফিকেশনটাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যা সমান যোগ্যতা, সেইটাই অ্যাজ পার ইউজিসি নর্মসে আছে। সেই ক্ষেত্রে বাস্তবে আমরা দেখছি আমরা এই যে আমরা যোগ্য প্রার্থীরা আমরা বঞ্চিত হচ্ছি। ইউজিসির নির্দেশিকা এগুলো স্পষ্ট গাইডলাইন দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে রিসেন্টলি কর্ণাটক হাইকোর্টের একটা জাজমেন্ট এসেছে, সেই জাজমেন্টটা আপনাদের সামনে আমরা দিয়ে দেবো। সেই জাজমেন্টে কি আছে সেটা ক্লিয়ার নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী যদি নিয়োগ প্রক্রিয়া হয়, সেই ক্ষেত্রে বর্তমানে কি অবস্থা দাঁড়াবে সেটা আপনারা বিচার বিবেচনা করে দেখবেন। রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত অতিথি অধ্যাপকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। পর্যাপ্ত স্থায়ী শিক্ষকের অভাবে কলেজগুলোতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে সংগঠন। এই পরিস্থিতিতে একদিকে যেমন অতিথি অধ্যাপকদের কর্মসংস্থানের স্থায়িত্ব নিশ্চিত করা জরুরি, তেমনি অন্যদিকে শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষাদান নিশ্চিত করাও অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে সংগঠন। সভায় এটা দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই সেখানে বর্তমানে 507 জন যে স্থায়ী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন, সেখানে 449 জন আছেন বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজ, তাছাড়া আনুষঙ্গিক টেকনিক্যাল এবং প্রফেশনালে আরও 58 জন আছেন। এই তথ্য রাজ্য উচ্চশিক্ষা ব্যবস্থায় যে আমরা ডিফারেন্স বা গ্যাপটা দেখতে পাচ্ছি, সেটা আপনারা নিশ্চয়ই তার স্ট্যাটিস্টিক বের করলেই দেখতে পারবেন। সাম্প্রতি বিধানসভার যে অধিবেশনে উপস্থাপিত হয়েছে যে তথ্য, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে 683টি যে স্যাংশন পোস্ট সেখানে পদ অনুমোদিত রয়েছে, সেখানে 234টি পদ শূন্য রয়েছে জেনারেল ডিগ্রি কলেজের জন্য, সেটি শূন্য পদ রয়েছে। প্রফেশনাল কলেজের জন্য 26টি শূন্য পদ রয়েছে, টেকনিক্যাল কলেজের জন্য 46টি শূন্য পদ রয়েছে। বর্তমানে 306টি, যেখানে আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন 306টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে বর্তমানে। অন্যদিকে 732 জন গেস্ট ফ্যাকাল্টি নিয়ে কলেজটা এখন বিভিন্ন কলেজগুলো পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে নতুন নতুন কলেজ আমাদের অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে, আর নতুন ইউনিভার্সিটিও আরও 6টা ইউনিভার্সিটি হচ্ছে। সেই অনুপাতে যেভাবে শিক্ষকের প্রয়োজন, সেই শিক্ষকের একটা বিশাল ঘাটতি রয়েছে। সেই ঘাটতিটা গেস্ট নির্ভর হয়ে রয়েছে কলেজগুলো। তার এই পুরো তথ্য যেটা আমরা দিলাম, সেটা আপনারা মিলিয়ে দেখবেন তার সাথে কতটা গ্যাপ রয়েছে। ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের বিষয়টি সামনে এনে জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছে সংঘ। তাদের মতে পর্যাপ্ত সংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগ না হলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায়। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকট কাটাতে 2026 সালে প্রায় 200 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য ত্রিপুরা লোক সেবা আয়োগকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে এই নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি বর্তমানে কর্মরত যোগ্য অতিথি অধ্যাপকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবি করছে অতিথি অধ্যাপকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কার মধ্যে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে রাজধানীর গণরাজ্য চৌমুহনী এলাকায় জ্যোৎস্না পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রশাসনের শোকজ ও পরিষেবা বন্ধের নির্দেশ নতুন তাৎপর্য এনে দিয়েছে গোটা ঘটনায়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কার মধ্যেই কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এই প্রেক্ষাপটে সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসন। রাজধানী গণরাজ্যে চৌমুহনী জ্যোৎস্না পেট্রোল পাম্পের বিরুদ্ধে জ্বালানি বিক্রি ও কালোবাজারির অভিযোগ ওঠার পর প্রশাসন শোকজ নোটিশ জারি করে এবং সন্তোষজনক জবাব না দেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় লিগ্যাল মেট্রোলজি দপ্তর। আজকে আমরা জুমা পেট্রোলিয়াম এজেন্সি ঘোড়াশহরে আসলাম। এখানে আমাদের সঙ্গে আছেন লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের প্রতিনিধি, সঙ্গে আছেন আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের প্রতিনিধি, আইএসএলের প্রতিনিধি আছেন এবং জুমা পেট্রোলিয়াম এজেন্সির মালিক স্বয়ং নিজেও আছেন। তো ঘটনা ছিল কালকে এক ব্যক্তি সম্ভবত একটা প্লাস্টিক কন্টেনারে করে পেট্রোল নিয়ে যাচ্ছিলেন। তো ওটার উপর ভিত্তি করে একটা কমপ্লেন হয়েছিল। ওই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আজকে ইনকোয়ারিতে আসা। তো ইনকোয়ারি করলাম সারলাম আমরা, ওনাদের সুপোজ করা হবে এবং ফর দ্য টাইমিং আমরা ওনাদের বললাম যে ক্লোজ থাকবে কতটুকু ক্লোজ থাকবে বলতে পারছি না, রিজলভ হলে পরেই আমরা খুলে দেবো, এটাই আমাদের আপাতত সিদ্ধান্ত। অথরিটির নজরে নেওয়া এবং অথরিটির ইনস্ট্রাকশন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি করতে পারে, যার সরাসরি প্রভাব পড়ে দেশের আভ্যন্তরীণ বাজারে। এই ধরনের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটার চেষ্টা করছে একাংশের অসাধু ব্যবসায়ী। ফলে কেন্দ্রীয় সরকারের আগাম সতর্কতা এবং রাজ্যগুলিকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ অত্যন্ত প্রাসঙ্গিক বাস্তব পরিস্থিতিতে। ত্রিপুরার মতো ভৌগোলিকভাবে সংবেদনশীল রাজ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে তার প্রভাব দ্রুত পরিবহন, বাজার দর এবং দৈনন্দিন জীবনযাত্রায় পড়ে। তবে এই ধরনের পদক্ষেপের সঙ্গে সঙ্গে প্রশাসনের সামনে আরো বড় চ্যালেঞ্জ রয়েছে, আর তা হলো বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক না ছড়ানো। নিয়মিত নজরদারি, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার উন্নতি ঘটানো গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং তার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের মাঠ পর্যায়ে তৎপরতা, এই দুইয়ের সমন্বয়ে আগামী দিনে পারবে জ্বালানি বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মঙ্গলখালী গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার জেরে উত্তেজনা বাড়তে থাকলেও দ্রুত পদক্ষেপে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার মঙ্গলখালী গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে প্রায় 10:30 ধর্মনগর থানার রাগনা এলাকা থেকে 5 অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত অভিযুক্তের নাম জহরুদ্দিন ওরফে সাবুদ্দিন। তার বাড়ি মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর বিভিন্ন ধারায় আটক করা হয়েছে। ঘটনার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যেতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী দল। মঙ্গলখালীতে একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। সেখানে দেখেছিলাম আমার খালেদ আহমেদের মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন থেকে, আজকে কয়েকদিন থেকে সেই প্রসেসিং চলছিল। আজকে আমরা দেখেছিলাম যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তো মূলত কিভাবে গ্রেফতার করা হলো এই বিষয়টা আপনি একটু জানাবেন আমাদের। আমরা ঘটনার পর থেকেই তো আমাদের ইনভেস্টিগেশন চালু হয়েছিল। তার মধ্যে আমরা টেকনিক্যালের মাধ্যমে ওইটার ইনভেস্টিগেশনটা আমরা আগে যাইতেছিলাম। এর মধ্যে আজকে প্রায় 9:30-10টা নাগাদ আমরা একটা ইনফরমেশন পাইছি, সিক্রেট ইনফরমেশনে, যে রাগনা দিদিকে একজন ওই কেস সংক্রান্ত একটা আসামি দেখা গেছে। তারপর ওই কেসের ইয়েতে এডিশনাল এসপি স্যার, আমি এসডিপিও স্যার, আমরা স্টাফ নিয়ে যখন ওই এরিয়াতে সার্চ করা হলো, তারপর
একজন জহরউদ্দিন, যার ডাক নাম হচ্ছে সাবউদ্দিন, 42 ইয়ার্স। বাবার নাম হচ্ছে আপনার জালাল উদ্দিন, মঙ্গলখালী, ওয়ার্ড নাম্বার 2, ধর্মনগর পিএস। ওনাকে অ্যারেস্ট করা হলো। আচ্ছা, এই ঘটনার মূলে আমাদের ধর্মনগর পিএসে 2026-এর 17 নম্বর কেস, 21 তারিখ 21/3/26, আর সেকশন হলো 351+3, 126+2, 109+1, 118+2 and 3+5 of BNS 23। বাকিদের গ্রেফতার করার জন্য আপনাদের কিরকম পরিকল্পনা চলছে? আমাদের পরিকল্পনা চলছে যে বাকি 4 জন যাতে আমরা অতি সত্বর অ্যারেস্ট করতে পারি। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত আরো 4 জন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে দাবি পুলিশের। উল্লেখ করা যেতে পারে, গত ঈদের দিন রাতে খুন হয় সংখ্যালঘু অংশের এক যুবক। ঘটনার পর থেকে মঙ্গলখালী এলাকায় বিরাজ করছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।